সরি। ওকে, কিছু খাবি তুমি? আমি নিয়ে আসবো। না, খাবো না, পেটে আর জায়গা নেই। হবে কি করে, 2 প্লেট ফুচকা যে আছে এই ছোট্ট পেটে। বলে তাকে কাতুকুতু দিতে লাগলো। অন্তু অর্ণবের কোলের মধ্যে নড়াচড়া করতে থাকে আর হাসতে থাকে। অন্তুর হাসি দেখে অর্ণব বলল, এইভাবে হাসতে থাকবে, ভালো লাগে, বুকের শান্তি অনুভব হয় তোমাকে এইভাবে দেখলে। অর্ণবের কথায় অন্তু অর্ণবের গলা জড়িয়ে ধরে তার গালে কিস করতে লাগে আর অর্ণব তার কোমর জড়িয়ে থাকে। হঠাৎ তন্তু তাকে ছেড়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে অর্ণব বেকুবের মতো অন্তুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওয়াশরুম থেকে অন্তুর বমি করার শব্দ আসলে অর্ণব হতভম্ব হয়ে ওয়াশরুমের দিকে গিয়ে অন্তুর ক্লান্ত মাখা মুখ দেখে বুকে মোচড় দেয় তার। অন্তু হাত মুখে পানি দিয়ে আসতে নিলে, মাথা ঘুরে পড়ে যেতে নিলে অর্ণব তাকে ধরে ফেলে। অর্ণব অন্তুকে কোলে তুলে নিলে অন্তু তার টি শার্ট খামচে চোখ বন্ধ করে থাকে। তার মাথা ঘুরছে, কথা বলতে পারছে না, কিন্তু বুঝতে পারছে অর্ণব তাকে এই অবস্থাতে দেখে কতটা অস্থির হচ্ছে। সে অনেক কষ্টে দুর্বল গলায় বলল, আমি ঠিক আছি, তো তুমি প্লিজ আমাকে তোমার বুকে নিয়ে ঘুমাও। অর্ণব মনে করেছিল সে অন্তুকে নিয়ে ডক্টরের কাছে যাবে এখনই। তাকে ডক্টর দেখানো দরকার, তার জন্য সে রুম থেকে বেরিয়ে যেতে নিয়েছিল। কিন্তু অন্তুর কথায় সে আর এগোতে পারে না। তার কাছে অন্তুর কথা উপেক্ষা করার সাধ্য নেই। তাই বাধ্য হয়ে সে বেডে শুয়ে অন্তুকে তার বুকে নিয়ে তার মাথায় হাত বুলোতে লাগে। একটু সময় পরে অন্তু ভারী নিঃশ্বাস নিলে অর্ণব বুঝতে পারে সে ঘুমিয়ে গেছে, তাই সেও ঘুমিয়ে যায়। আন্টি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে না জানিয়ে আপনার মেয়েকে বিয়ে করেছি। এতে আদিবার কোনো দোষ নেই। যা করেছি আমিই করেছি, তাই যা বলার আমাকে বলুন। কথাগুলো শান্ত কণ্ঠে বলল আদি সালেহাকে, আদিবার মা। এদিকে সালেহা আদির কথা শুনে তার মেয়ের দিকে তাকালে আদিবা মাথা নিচু করে থাকে। আসলে বিকেলে আদিবা আদির কাছে নিজের ভালোবাসা স্বীকার করলে আদি তাকে মাফ করে দেয় ঠিকই, কিন্তু একটা শর্ত দেয়, আদিবার মাকে তাদের বিয়ের কথা আজ এই মুহূর্তেই বলবে। সেটা শুনে আদিবা প্রথমে ভয় পেয়ে গেলে আদি তাকে আশ্বস্ত করে যে কিছু হবে না। তারপর আদিবাকে নিয়ে আদি তাদের বাড়ি এসে সব কথা সালেহাকে বলে। আদু, আদি যা বলছে সত্যি? তুমি বিয়ে করেছো, কিন্তু আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করোনি? মা, আমি আসলে... আদিবাকে বলতে না দিয়ে সালেহা বলল, আমি তো তোমাদের বিয়েতে রাজি ছিলাম, তাহলে কেন এটা করলে? আর এই কয়েক বছর তুমি আদির সাথে যোগাযোগ করনি বলে আমি তোমার সাথে রাগ করেছি যে ছেলেটার সাথে এই অন্যায়টা করো না, কিন্তু এখন তো দেখছি তুমি আমাকে ঠকিয়েছো। কথাগুলো তিনি কষ্ট নিয়েই বলেন। সে এটা আশা করেনি তার মেয়ের কাছ থেকে। আদিবা ছলো ছলো চোখে একবার আদির দিকে তাকিয়ে সে তার মার কাছে বসে বলল, মা, আমি তোমাকে ঠকাইনি। আদি বিয়েটা শুধু করেছে আমাকে তার সাথে বেঁধে রাখার জন্য। সে ভয় পেত যদি পরিস্থিতি তার বিরুদ্ধে যায়, তাই। মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি এটা করা মোটেও ঠিক হয়নি। আদিবা কথাগুলো বলে কান্না করে দেয়। সালেহা আদিবাকে ছাড়িয়ে উঠে চলে যেতে নিলে আদিবা বলে, মা, আমার কথা তো শোনো। আদিবাকে কথা না বলতে দিয়ে সালেহা মুচকি হেসে বলল, জামাই প্রথমবার বাড়িতে এলো, ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে না? জানি আদি প্রথমবার না, অনেকবার এসেছে, কিন্তু জামাই হিসেবে তো এই প্রথম, তাই না? তুই আদিকে নিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে বল, আমি রান্না চাপিয়ে দিচ্ছি। বলে যেতে নিলে আদি বলল, আন্টি তাহলে কি ধরে নেব আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? আদি, তুমি ছেলে হিসেবে খারাপ না, আর আগে থেকে আমি তোমার সাথে আদিবার বিয়ে ঠিক হয়েছিল, তাই বিয়ে যখন হয়েছে তাহলে মানা আর না মানা একই ব্যাপার। আজকে রাতটা এখানেই থেকে যাও, ভালো লাগবে আমার। বলে সে রান্নাঘরের দিকে চলে যায়। তিনি একটু হলেও কষ্ট পেয়েছেন, কিন্তু নিজেরই তো মেয়ে, মেনে না নিলে সে কি করে থাকবে। এদিকে আদিবা তার মায়ের কথা শুনে খুশি হয় যে তার মা আদিকে আর তাকে মেনে নিয়েছে, নাকি কষ্ট পাবে সে তার মার কষ্ট দিয়েছে তাই বলে। এদিকে নীরব দর্শকের মতো সব কিছু নূপুর দেখল।
তার রাগ হচ্ছে তার বোনের উপর। এত কিছু হবার পরেও সে আদিকেই বিয়ে করলো। সে চলে যায় তার রুমে। নূপুরকে এভাবে যেতে দেখে আদিবা বুঝতে পারে নূপুর রেগে আছে, তাকে বোঝাতে হবে। আদিবা আদিকে তার রুমে ফ্রেশ হতে বলে আজ আদি এখানে থাকবে তার সাথে। আদিবা আদিকে রেখে নূপুরের রুমে গিয়ে দেখে সে জানালার ধারে দাঁড়িয়ে আছে। সে গিয়ে বলল, নূপুর, আদির সাথে কথা বললে না কেন? সে এখন তোমার জিজু হয়, সব ভুলে যাও। আদিবার কথা শুনে নূপুর রেগে বলল, আমি ওনাকে জিজু মনে করি না আর করবও না। আর কিসের ক্ষমা? তার জন্যই এসব হয়েছে। তুমি তাকে ক্ষমা করে দিতে পারো, আমি না। আমার চোখের সামনে সেই লোকগুলো তোমাকে বাজেভাবে টাচ করছিল, ভিডিও করছিল, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। শুধু নীরব দর্শকের মতো চেয়েছিলাম। আমি কিছুতেই সেই দিনটার কথা ভুলতে পারবো না আপু, কিছুতেই না। বলতে বলতে কান্না করে দেয় সে। নূপুরের কথা শুনে আদিবার গায়ের কাঁটা দিতে লাগলো। সেও সেদিনের কথা কিছুতেই ভুলতে পারে না। সেদিন ছিল একটা কালো দিন। সাহিলা যখন তাকে বলে নূপুরকে পাওয়া যাচ্ছে না, তখন সে ভয় পেয়ে যায়। আদিবা নূপুরকে অনেক জায়গায় খুঁজে, কিন্তু পায় না। হঠাৎ তার ফোনে একটা ফোন আসলে সে ধরে, যা শুনে তাতে সে স্তব্ধ হয়ে যায়। সে সোজা চলে যায় নূপুরকে যেখানে রাখা হয়েছে সেখানে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় সেদিন। সে ওখানে যেতেই ওই লোকগুলো তাকে বলে নূপুরকে সে নিয়ে যেতে পারে, কিন্তু তাকে আদিকে ছেড়ে দিতে হবে, না হলে আদিকে তারা মেরে ফেলবে। এই কথা শুনে আদিবার বুঝতে বাকি থাকে না তাদের সাথে এই কয়দিন যা হচ্ছে তা এদের কারসাজি। তার থেকে বড় অবাক হয় এর পেছনে থাকা মানুষটাকে দেখে। তার ঘৃণা হতে লাগে এই মানুষটিকে। আদিবা রাজি না হলে ওই লোকগুলো তার সাথে জবরদস্তি করতে লাগে, সাথে ভিডিও করতে লাগে, তাও নূপুরের সামনে। আর ছোট্ট নূপুর বোনকে ওভাবে দেখে স্তব্ধ হয়ে যায়। আদিবা কতবার তাদের কাছে মিনতি করে বলেছিল তাকে যেন স্পর্শ না করে, কিন্তু না, তার কোনো কথাই ওই লোকগুলো শুনে না। আদিবা আর সহ্য করতে না পেরে অবশেষে তারা যা শুনতে চেয়েছিল সেটা আদিবা বলে। আদিবার কথা শুনে সঙ্গে সঙ্গে তারা তাকে ছেড়ে দেয়। তাদের মূল উদ্দেশ্য ছিল আদিবার থেকে কথা বের করা, আর কিছু না। তাই আদিবার কথা শুনে তাকে তারা ছেড়ে দেয়। সেই কথাটা হলো সে আদিকে ছেড়ে দেবে আর দূরে কোথাও চলে যাবে। আদিবা তাদের কথা রাখে, কিন্তু তারা আদিবাকে স্পর্শ করা ভিডিওটা তাকে দেয় না। আদিবাকে ভয় দেখায় যদি আদিবা আদির সাথে যোগাযোগ রাখে তাহলে ভিডিওটা ভাইরাল করে দেবে। তাই তো আদিবা নিজের সম্মান বাঁচাতে এতদিন আদিকে তার কাছের থেকে দূরে রেখেছে। কিন্তু আজ অর্ণব তাকে ভিডিওটা দেওয়ায় সে সাহস দেখিয়ে আদিকে তার জীবনে ফিরিয়ে আনে। আদিবা চোখে জল মুছে বলল, নূপুর, এতে আদির দোষ নেই। যা হয়েছে সেটা কিছু মানুষের স্বাদসিদ্ধর জন্য। আর এখন ওই ভিডিওটা আমার কাছে, তাই আমি নিজেকে আটকাতে পারলাম না আদির কাছে যেতে। যারা আমাদের সাথে অন্যায় করেছে তারা সবাই শাস্তি পাবে, দেখে নিস। কিন্তু আদিকে প্লিজ এসব নিয়ে কথা বলিস না। আর পারলে তুই সব ভুলে আদিকে জিজু হিসেবে মেনে নে। আদির এতে দোষ কিন্তু ছিল না, প্লিজ নূপুর। নূপুর তার বোনের দিকে তাকায়। সে দেখছে তার বোনকে আদির জন্য কষ্ট পেতে, তাই সে চায় না সে আবার কষ্ট পাক। তাই সে বলে, ঠিক আছে, আমি জিজুকে কিছু বলবো না, কিন্তু তাকে ক্ষমা করতে আমার কিছুটা সময় লাগবে। নূপুরের কথায় আদিবা হাসে। সে জানে তার বোন অনেক বুঝদার, তাই সব ভুলে গিয়ে আদিকে মেনে নেবে। আদিবা সেখান থেকে চলে আসে নিজের রুমে গিয়ে আদিকে মাথা মুছতে দেখে বুঝলো সে গোসল করেছে। তার পরনের টি শার্ট আর টাওয়ালটা দেখে বুঝলো তার মা মনে হয় সামনের দোকান থেকে আদির জন্য এসব এনে দিয়েছে। আদিবাকে দেখে হাসে। তারপর সবাই মিলে রাতে একসাথে খেতে বসে, গল্প গুজব করে। নূপুরও আদির সাথে একটু একটু কথা বলে, তা দেখে আদি খুশি হয়। সবাই খেয়ে যে যার রুমে চলে যায়। রাত 2টা। আদিবার বাহু ডোরে আবদ্ধ হয়ে গল্পে মেতে উঠেছে আদির সাথে। আদিবা তাদের আগের সব কথা মনে করছে। তাদের প্রথম থেকে দেখা, ভালো লাগা, ভালোবাসা সব স্মৃতি চারণ করছে। আদিবার কেশে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আদুমণি,
আরও বুড়ির বিয়েটা হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলবো। আমি দিদুনের সাথে কথা বলে নেব। ঠিক আছে। আদু, আন্টি কি আর কিছু বলেছে পরে তোমাকে? না, কিছু বলেনি। আদি, আপনি এত ভালো কেন? আমি আপনার সাথে কতটা খারাপ করলাম, তারপরও আপনি আমাকে অনায়াসে মেনে নিলেন। আদুমণি, তোমাকে ভালোবাসি, তাই তোমার রাগের আগে চিনি। তুমি কি করতে পারো, কতটা করতে পারো আমি জানতাম। তুমি আসবে ফিরে আমার কাছে, তাই শুধু অপেক্ষা করেছি আমি। তুমি ঠিক আসলে, তাই নিজেকে আর কষ্ট দিতে চাইনি, তাই কোনো দ্বিধা না করে তোমাকে মেনে নেই। আর আবার তুমি আমাকে আপনি আপনি করছো। তোমাকে বললাম না তুমি করে বলতে। সরি, আর হবে না। আচ্ছা, হরুর বিয়ে কবে ঠিক হলো? কাল আসবে অর্ণব বিয়ের ডেট ঠিক করতে। অরুণীর পরীক্ষা শেষ, তাই আমি যত তাড়াতাড়ি পারি ওকে বিয়ে দিতে চাই। আবার না জানি কি হতে পারে ভবিষ্যতে। আদিবা কিছু বলল না। সে আদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আদি তা দেখে হাসতে লাগে। সে দুষ্টুমি করে বলল, আদমনের বুঝি আদর লাগবে? আমাকে বললেই হতো, আমি আদর করে দিতাম। আদির কথা শুনে আদিবার লজ্জায় আদির বুকে মুখ গুজে নেয়। আদিবার লজ্জা পাওয়া মুখ দেখে আদিবাকে নিজের সাথে গভীরভাবে জড়িয়ে নিল। ভালোবাসার কিছু সময় কাটালো তারা। মির্জা বাড়িতে বিয়ের পর এই প্রথমবার অন্তু পা রাখে। অর্ণব আসতে বলে তাকে এখানে, কিন্তু সে আসতে চায় না। তার ও বাড়িতেই ভালো লাগে। সেজন্য যখন বাড়ির জন্য মন খারাপ লাগে তখন অর্ণবকে বলে সে এ বাড়িতে খবর দেয়। আর এই বাড়ির সবাই চৌধুরী বাড়িতে চলে যায়, তাই আর এই বাড়িতে আসতে হয় না। কিন্তু আজ এসেছে তার বোন আর প্রাপ্যের বিয়ের ডেট ফিক্সড করতে। অন্তুর সাথে মিস্টার চৌধুরী বাদে সবাই এসেছে। অন্তু আনভিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকতেই সবাই তাকে আর আনভিকে ঘিরে ধরে। এদিকে অর্ণব আর প্রাপ্য আছে, তাদের সেই খেয়াল নেই। অন্তু বিরক্ত হয়ে বলল, কি করছো কি তোমরা সবাই? এক এক করে কথা বলো। আর তোমাদের জামাই আছে আমার সাথে, সেটা কি ভুলে গেছো কি তোমরা? অন্তুর কথা শুনে নিহিতা বলল, ও সত্যি তো ভুলে গেছিলাম আমি তোমাকে আর আনভিকে পেয়ে। কি করব বলো, কতদিন পর দেখা হলো। চাচি পরশু দেখা করে এলে তুমি, আনভি আর আমার সাথে। অন্তুর কথা শুনে তারা সবাই হাসতে লাগলো। আকাশ বলল, ঠিক বলেছে অন্তু মামনি, তোমার চাচির সব ভুলে যায়, বয়স হয়েছে তো তাই। আকাশের কথা শুনে নিহিতা রেগে যায়, কিন্তু কিছু বলে না। পরে দেখে নেবে সে। নিহিতা অর্ণবের হাত থেকে মিষ্টি নিয়ে কিচেনে চলে যায়। দুই জামাই এসেছে, আপ্যায়ন করতে হবে। আদি বলল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। অর্ণব প্রাপ্য বসলে আদি, আয়ান, আকাশ তাদের সাথে কথা বলে আর অন্তু আনভিকে নিয়ে কিচেনে চলে যায়। সেখানে আরণি, আয়রা, দিদুন, চাচি আসছে। অন্তুকে কিচেনে দেখে আয়রা চেঁচিয়ে বলল, অন্তু, কিচেনে কেন আসছো? আনভিকে নিয়ে যাও, বাইরে যাও, এখানে গরম। তোমার আর আনভির গরম লাগবে। ভাবি কিছু হবে না, তোমরা কি করছো? দিদিয়া ভাবে পিঠা বানাচ্ছে, শীত পড়েছে না তাই। পিঠা তাইলে তো রোদে আর ভাত পেটে যাবে না। সে পিঠা খেয়ে পেট ভরাতে, কেননা তার পিঠা অনেক পছন্দ। তাই তো সকাল থেকে কষ্ট করে পিঠা করছি। ওরু, তুই আনভিকে নিয়ে অয়নের কাছে যা, দেখ সে মনে হয় ঘুম থেকে জেগে গেছে। আর অয়নের জন্য দুধ নিয়ে যাই, খাইয়ে দিবি। অর্ণি তাই করে। আনভিকে অন্তুর কোল থেকে নিয়ে ফিডার নিয়ে আয়ানের রুমে চলে যায়। এদিকে নিহিতা পিঠা আর চা নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। কিচেনে শুধু দিদুন, আয়রা আর অন্তু আছে। দিদুন অন্তুকে দেখে বলল, দিদিভাই, তোমার শরীর কি খারাপ? কেমন যেন লাগছে তোমাকে। দিদুনের কথা শুনে আয়রা পিঠা বানানো বাদে অন্তুর দিকে তাকিয়ে দেখে সত্যি অন্তুকে অসুস্থ লাগছে। আয়রা বলল, অন্তু, দুদিন তো ঠিক বলছে, কি হয়েছে তোমার? অন্তু একটা পিঠা মুখে দিয়ে খেতে খেতে বলল, জানি না, কিছুদিন ধরে শরীরটা খারাপ করছে, কিছু খেতে ইচ্ছে করছে না, তাই এমন দেখাচ্ছে। তা ভাইয়া ডক্টর দেখায়নি? দেখাতে তো চাই, কিন্তু আমি যাই না, ভালো লাগে না ঔষধ খেতে। তাই আব্বু। অন্তুর বাচ্চামি কথা শুনে তারা দুজনেই হাসলো। সব কাজ শেষ করে তারা কিচেন থেকে বেরোলে অন্তুর সামনে আজাদ মির্জা পড়ে যায়। অন্তু এতদিন পরে সে তার আব্বুকে দেখে ভাবুক হয়ে যায়। সে তার কাছে গিয়ে বলল, না আব্বু।
পিতৃ স্নেহে আবদ্ধ হয়ে আছে অন্তু। আজ 2 মাস পর সে তার বাবাকে দেখছে। আজাদ মির্জা অন্তুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আব্বুর সাথে এত অভিমান কেন ছোট আম্মাজান? আজাদ মির্জা কথা শুনে অন্তুর কান্না করে দেয়। আজ কত বছর পর তার আব্বু তাকে আম্মাজান বলে ডাকলো। সে তো খুশিতেই কেঁদে ওঠে। এদিকে অর্ণব, আদি আর আয়ান কিং কর্তব্য বিমুখ বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের কাছে আজাদ মির্জার স্নেহময় আবেগটা নিছক কোনো জাল লাগছে, আর সেই জালে অন্তু ধীরে ধীরে ফেসে যাচ্ছে। অর্ণবের যুগলচোরা কুচকে তাকিয়ে আছে সেই দিকে। সে আজাদ মির্জাকে বিশ্বাস নামক বিয়েও করে না। সে নিজের স্বার্থের জন্য সব করতে পারে, তাই অন্তুকে তার কাছে থেকে দূরে রাখতে হবে, না হলে মেয়েটা আবার একটা ধাক্কা খাবে, আর সেই ধাক্কা সে সহ্য করতে পারবে কিনা সে জানে না। অন্তু বলল, অভিমান করিনি, শুধু নিজেকে গুছিয়ে নিতে সময় লাগলো। তুমি তোমার জীবনে ভালো আছো তা দেখে আমার শান্তি লাগছে। এইভাবে সুখে থেকো ছোট আম্মাজান। তো আমার দিদি ভাই কই? তাকে তো দেখছি না। অন্তু আজাদ মির্জাকে ছেড়ে চোখ মুছে বলল, আনভি অর্ণির কাছে আছে, আমি এক্ষুনি নিয়ে আসি। না না, আনতে হবে না, আমি কাজ করে আসলাম, ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় দাদু নাতনি মজা করব, কি বলো? অন্তু মুচকি হেসে মাথা নাড়ায়। আজাদ মির্জা হেসে সিঁড়ি দিয়ে যেতে নিলে পিছনে ঘুরে অর্ণবের দিকে তাকিয়ে বাঁকা হাসে। সেই হাসিতে ছিল সে অনেক কিছু জানে, আর সে কতটা ভয়ানক হতে পারে। আজাদ মির্জা তার রুমে চলে যায়। এদিকে আজাদ মির্জা হাসি দেখে অর্ণবের কিছুটা সন্দেহ হয়। সে বুঝতে পারে সামনে কিছু খারাপ হতে চলেছে, যা কেউ কল্পনাও করতে পারছে না। আজাদ মির্জা চলে যাবার দিকে তাকিয়ে থাকে অর্ণব। হঠাৎ অন্তুর ডাকে তার হুঁশ হয়। সে তাকিয়ে দেখে অন্তু হাসি মুখে কিছু বলছে, কিন্তু সে তা শুনতে পারছে না। তার মনে ভয় হচ্ছে, সামনে কি হবে তা ভেবে। কি হলো তোমার? কখন থেকে ডাকছি আমি। কি এত ভাবছিলে তুমি? থাকো তুমি, দেখো আব্বু আমার সাথে ভালোভাবে কথা বলছে। আমি আজ অনেক খুশি। দেখলাম। অন্তু তুমি আনভিকে নিয়ে আসো তো, আমি দেখব। কেন? অনেকক্ষণ দেখি না তাই। যাও প্লিজ। অন্তু চলে যায় আনভিকে নিয়ে। এদিকে আদি অর্ণবের কাঁধে হাত দিয়ে বলল, অর্ণব, আমার কিছু ভালো ঠেকছে না। আব্বুর ব্যবহারে সন্দেহজনক। সে কবে থেকে তার সন্তানদের প্রতি এতটা যত্নশীল হলো? আমারও ভালো লাগছে না। কিছু তো হচ্ছে আমাদের অগোচরে, যা আমি জানি না। আজাদ মির্জা কি সব জেনে গেছে? আমার তাকে দেখে এটাই মনে হলো, তিনি অনেক কিছু জেনে গেছে। আমি খবর নিচ্ছি এমন কি ইনফরমেশন পেয়েছে যাকে ভর করে তিনি এতটা স্বাভাবিক লাগছে ওনাকে, যেখানে ওনাকে এখন টেনশনে থাকার কথা। আয়নের কথা শুনে অর্ণব আর আদি তার দিকে তাকিয়ে হ্যাঁ সূচকে মাথা নাড়ায়। আয়ান আবার বলল, অর্ণব, তুমি অন্তকে চোখে চোখে রাখো কিছুদিনের জন্য। আমার মন বলছে বড় কিছু ঘটতে চলেছে, যা ঘটলে সবার জীবন তছনছ হয়ে যাবে। অর্ণব, আয়ন ঠিক বলেছে। তুমি অন্তুকে দেখে রাখো। যে মানুষ একবার অন্তুর সাথে যে অন্যায় করেছে সে দ্বিতীয়বার করতে পারে না এমন কিন্তু না। তাই আমার মনে হয় সবাইকে সাবধানে থাকতে হবে, যতদিন না অরণ্যের তার প্রাপ্যের বিয়ে হচ্ছে। অর্ণব ভাইয়া, আদি ভাইয়া ঠিক বলেছে, ভাবিকে দেখে রাখতে হবে। হ্যাঁ, আমি এক মুহূর্তের জন্য অন্তুকে আমার থেকে দূরে রাখবো না। সামনে অনেক বড় ঝড় আসতে চলেছে, আর সেটা হলে আমার অন্তুর অনেক ক্ষতি হতে পারে। আমি অন্তুকে কিছু হতে দেব না, কিছু না। অর্ণব, রিল্যাক্স। হাইপার হলে হবে না, আমাদেরকে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। যদি একটা ভুল পদক্ষেপ নেই তাহলে সবার জীবন ধ্বংস হতে পারে। তাই টেনশন না নিয়ে শান্তভাবে ভাবো কি করা যায় সামনে। আয়নের কথা শুনে অর্ণব শান্ত হলো, কিন্তু তার মনের মাঝে এখন ভয় জেগে বসেছে। না জানি কি হতে চলেছে তাদের সাথে। অন্তু আনভিকে নিয়ে আসলে অর্ণব তাকে নিয়ে আদর করতে লাগে। তা দেখে অন্তু কিছু বুঝলো না। সে হঠাৎ অর্ণবের কি হলো, সে এত টেনশন কেন করছে। এখন শীতকাল, তাই শীতের বিকালটা অনেক সুন্দর লাগে। একটু আগে বিকেল নেমে এসেছে পৃথিবীর বুকে। আকাশের সূর্য হেলে গেছে। বিকেলের পরিবেশটা অনেকটা মনোরম পরিবেশ। বিকালে মির্জা বাড়িতে ছাদে দাঁড়িয়ে কফি খাচ্ছে অর্ণব, প্রাপ্য, আদি আর আয়ান।
অর্ণব আর প্রাপ্যকে জামাই আদর করছেন দিদুন। আজ নিজে দাঁড়িয়ে থেকে দুপুরের হরেক রকমের খাবার তাদের খাইয়েছে। অর্ণব না করতে পারেনি, কারণ দিদুনের যে হুকুম তাই তো সে মাথা পেতে নিয়েছে। দুপুরের খাবার খেয়ে সবাই রেস্ট নেয়। আজ প্রাপ্য বাড়ি চলে যাবে, কিন্তু অর্ণব আর অন্তু থাকবে মির্জা বাড়িতে। অর্ণব বিকেলে ছেলে দলকে নিয়ে ছাদে এসে দাঁড়িয়ে কথা বলছিল। তাদের কথার বিষয় হলো আজাদ মির্জা কি করতে চাচ্ছে সামনে। আয়রা তাদেরকে কফি দিয়ে গেছে। নীরবতা ভেঙে অর্ণব বলল, আমার মাথায় কিছু আসছে না এখনো, তোমরা কি করবে বলো? আদি কফিতে চুমুক দিয়ে বলল, আমার মতে অন্তকে সব বলে দেওয়াটা ভালো, পরে জানতে পারলে কি হবে আমরা তো জানি না। আয়ান চিন্তিত গলায় বলল, কিন্তু বনু তো সত্যিটা নাও নিতে পারে, তার শরীর যদি আবার খারাপ করে তাইলে? অর্ণব ভাইয়া, ভাবি কি করছে? অন্তু আনভিকে নিয়ে ঘুমিয়েছে। আমি ভাবছি অন্তুকে নিয়ে, তার শরীর খারাপ, এখন এত বড় সত্যিটা সে নিতে পারবে না। যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, আজাদ মির্জা এখন কোথায়? দুপুরে খেয়ে বের হয়েছে, কোথাও মিটিং আছে। আর তুমি অন্তকে ডক্টর দেখাচ্ছ না কেন? আবার বনুর কিছু হলে তোমাকে ছাড়বো না কিন্তু। ছাড়বো না বললেই হলো? তোমার বনু ধোয়া তুলসী পাতা না, সে ডক্টর দেখাতে যাবে না। আমি জোর করলে তার নাটক শুরু হয়। তুমি আমাকে আর ভালোবাসো না এখন, আমি থাকবো না তোমার সাথে, এমন নানান বাহানা করে, আর আমি গলে যাই। অর্ণব ব্যঙ্গ করে বলল। তার কথা শুনে সবাই হাসতে লাগলো। আদি বলল, আয়ান, তোর না খোঁজ নেওয়ার কথা ছিল, সেটার কি হলো? আমি খোঁজ নিয়েছি, তারাও বুঝছি না বড় আব্বু কি এমন সোনার হরিণ পেল যে তার মধ্যে এত পরিবর্তন হয়েছে। আমার মনে হচ্ছে তিনি সত্যিটা ধরে ফেলেছে। তার সাথে আমরা যে এত বড় গেম খেলছি, তিনি হয়তো কোনোভাবে জেনে গেছে এটা। প্রাপ্য কথায় তারা তিনজনের চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, তারা সবাই মিলে অনেক বড় একটা গেম খেলেছে, তাও আজ নয়, সেই 3 বছর আগে। একটু একটু করে তারা আজাদ মির্জার প্রাপের সাম্রাজ্য ধ্বংস করেছে। হ্যাঁ, তারা এটা করেছে কারণ আজাদ মির্জার জন্য সবার জীবন নষ্ট হয়েছে। হ্যাঁ, এই আজাদ মির্জা হলো সব কাজে নাটের গুরু। আজাদ মির্জা অন্তু অর্ণবের জীবনটা এভাবে ধ্বংস করেছে যে সবাই আয়ানকে দোষারোপ করেছে, আর তিনি ধোয়া তুলসী পাতা হয়ে আড়ালে লুকিয়ে তার কাজ করে গেছে। আয়ানের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দিয়ে এই জঘন্য পাপ করতে চেয়েছিল, কিন্তু সে নিজের মাধ্যমে পাপটা করতে চায়নি। তাই তো সে অর্ণবকে সব সত্যি এবং তার সাহায্য করেছে আজাদ মির্জার কাছে থেকে প্রতিশোধ নিতে। অর্ণব তাদের থেকে কিছুটা দূরে সরে ছাদের কর্নারে এসে দাঁড়িয়ে ভাবছে। সেদিনের কথা যখন আয়ান তাকে গুলি মারার জন্য রিভলভারটা তাক করে তার দিকে, কিন্তু সে রিভলভার থেকে তাকে গুলি মারেনি আয়ান, সে নিজের চোখে দেখেছে। অতীতে এসব শুরু হয় অন্তু আর অর্ণব যেদিন রাস্তায় দাঁড়িয়ে ফুচকার দোকানে কথা বলছিল, তখন তাদেরকে একসাথে দেখে ফেলে আজাদ মির্জা। তিনি মানিকে দিয়ে অর্ণবের সব খোঁজ খবর নিয়ে দেখে অর্ণবের কোনো পরিচয় নেই, সে অনাথ। তাই তিনি কৌশলে অন্তুকে কথার মাধ্যমে ফাঁসিয়ে আশিকের সাথে বিয়ে ঠিক করে, কিন্তু অন্তু তারপরেও অর্ণবের সাথে সম্পর্কে থাকে। তা দেখে তিনি রেগে যায়। তার কাছে নিজের সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি, দম্ভ এসব গুরুত্বপূর্ণ ছিল। সে তার মেয়ের খুশি দেখল না, তাই তো নিজের রাজনৈতিক লাভের জন্য আর তার কালো ব্যবসার লিডার হতে তিনি আশিকের মতো একটা জানোয়ারের সাথে অন্তুর বিয়ে দিতে রাজি হয়। তিনি যখন ভাবছেন কি করে অন্তুকে আটকানো যায়, কি করে তার ক্ষমতা লাভ করা যায়, তখন আয়নের কিছু সত্য তিনি জেনে যায়। তাই তো তাকে দিয়ে অন্তুকে আটকাতে চায়। আর আয়ান প্রথমে না করলেও কিন্তু নিজের দুর্বলতা আর আজাদ মির্জার অন্তুর প্রতি গোপনভাবে ক্ষতি করার সেই ভয়ে সে হ্যাঁ করে, কিন্তু সে অর্ণবকে ক্ষতি করে না। সে যথেষ্ট সাবধানে লুকিয়ে অন্তুকে সাহায্য করেছে। অর্ণবকে সে লোক দিয়ে বোঝাতে পাঠিয়েছিল যাতে সে তাদের অবস্থা বুঝতে পারে, কিন্তু সে কিছু করার আগে আজাদ মির্জার লোকেরা অর্ণবকে মারে। আয়ান তখন
কিছু করতে পারে না। যখন অন্তু অর্ণবকে নিয়ে পালিয়ে যায় তখন সে ওখানে যেতে চায় না, কিন্তু আজাদ মির্জার লোকেরা তাদের একবার নিজের হাতে পেলে মেরে ফেলতো, তাই সে গিয়ে তাদেরকে ধরে ওইখানে নিয়ে যায় আর অর্ণবকে আঘাত করে শুধুমাত্র আজাদ মির্জার লোকগুলোকে দেখানোর জন্য। যখন আজাদ মির্জার লোকগুলো চলে যায় তখন আয়নের লোক অর্ণবকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখন অর্ণব বোঝার ক্ষমতা ছিল না। কিন্তু সে নিজের চোখে দেখেছে আয়ান তাকে গুলি করেনি, করেছে আয়নের পেছনে থাকে একটি লোক। আয়ান যখন রিভলভার ধরে তার দিকে, তখন পেছনের থাকা লোকও তার দিকে রিভলভার তাক করে। আয়ানকে গুলি করতে না দেখে সেই লোক অর্ণবকে গুলি মারে, সেটা স্পষ্ট অর্ণব দেখেছে। আর সে যখন দিদুনের কাছ থেকে জানতে পারে আয়ান কেন এসব করেছে, তখন সে বুঝতে পারে তাদের অগোচরে আজাদ মির্জা অনেক বড় গেম খেলেছে আর আনভিকে হসপিটালে আজাদ মির্জাই মারতে চেয়েছিল। সেটা দিদুন জেনে যায়, তাই তো তিনি অর্ণবকে আনভিকে নিয়ে চলে যেতে বাধ্য করে। তখন হঠাৎ কাঁধে হাত রাখতেই সে ভাবনা থেকে বেরিয়ে আসে অর্ণব। পিছু ঘুরে দেখে আয়ান অপরাধী নয়নে তাকিয়ে আছে তার দিকে। সে পিছে ঘুরে দাঁড়ালে আয়ান বলে, সরি অর্ণব, আমার জন্য তোমার আর অন্তর জীবনটা নষ্ট হয়ে গেল। আমি সত্যি বুঝতে পারিনি বড় আব্বু এতটা নিচে নামবে, আর সে কিনা তার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। এমন করে বলছো কেন? তুমি তো ইচ্ছে করে করনি। তোমার অসহায়তার সুযোগ নিয়েছিল আজাদ মির্জা এসব করার জন্য, আর এখনো তার ক্ষমতার লোভ কমেনি, তাই তো অন্তুকে বিয়ে দিতে চেয়েছিল আরও একটা জানোয়ারের সাথে। কিন্তু ভাগ্য ভালো, আদি সব বুঝতে পারে, তাই তো অন্তুকে আমার হাতে তুলে দেয়। যত যাই হোক না কেন, আমি আমার বোনকে কষ্ট দিয়েছি। অর্ণ, তুমি বিশ্বাস করো, আমি জানতাম না অন্ত প্রেগনেন্ট ছিল। তা না হলে আমি এসব করতাম না। আমি গিয়েছিলাম তোমাকে খুঁজতে সেখানে, কিন্তু তার আগে প্রাপ্য তোমাকে নিয়ে যায়। আমি সব খোঁজ রেখেছিলাম, আর তোমার কিন্তু দেখা করতে পারেনি। কিন্তু আমি আমার সব সত্যি দিদুনকে বলি আর অন্তকে দেখে রাখতে বলি, কিন্তু তোমার সত্যি তাকে বলি না। কিন্তু যখন দিদুন আমাকে আশিকের নোংরামি কথা বলে, আমি নিজেকে আটকে রাখতে পারিনি, তাই বিদেশ থেকে তখনই চলে এসে তাকে উচিত শিক্ষা দিয়েছি। মেরে হসপিটালে পাঠিয়েছিলাম জানোয়ারটিকে। তারপর তোমার সত্যি জানি, তুমি অরণকে তোমার সত্যি বলেছ, তাই তো দিদুনকে তোমার কাছে পাঠিয়েছিলাম আমার সত্যি তোমাকে বলতে, আর নতুন করে আজাদ মির্জার বিরুদ্ধে খেলা শুরু করি। কিন্তু এইসবের মধ্যে আনভি অন্ত তোমার জীবন নষ্ট হলো। সরি বলে কান্না করতে লাগলো। অর্ণব তাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ এমনটা বলো না। তোমার জায়গায় আমি হলে আমিও ঠাই করতাম। নিজের ভালোবাসাকে সবাই নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। যদি তার ভালোবাসাকে আস্তে আস্তে তার চোখের সামনে মৃত্যু যন্ত্রণায় দেখে, তখন সে দুনিয়ার সব পাপ করতে পারে তাকে বাঁচাতে। তাই নিজেকে ছোট করো না। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? যা হয়েছে আমাদের ভাগ্যে লেখা ছিল, সেটা কেউ খণ্ডাতে পারতো না। আর তুমি এই ভুলে শাস্তি পেয়েছো, বিশাল বড় শাস্তি পেয়েছো। তাই এসব নিয়ে আর কথা বলো না। হ্যাঁ, শাস্তি আমি পেয়েছি ঠিকই, কিন্তু এখনো অপরাধবোধ কাজ করে আমার জন্য। আনভি তার মাকে পায়নি, তুমি তোমার অন্তকে পাওনি। সরি। অর্ণব কি বলবে বুঝতে পারছে না। আয়ান তাদের সাথে যা করেছে নিছক ভুল, কিন্তু সেও তো পরিস্থিতির শিকার। কিন্তু ছেলেটা তার জীবনের অনেক কিছু হারিয়েছে, সে দেখেছে তাকে কষ্ট পেতে। তাহলে সে কি করে তাকে শাস্তি দেবে? আর কেনই বা দেবে? আয়ান তো তার পাপের ফল পেয়েছে, তার পাপের ফল আয়রাও পেয়েছে। তাহলে সে কিভাবে আবার শাস্তি দেবে? তাদের কথার মাঝে আয়রা আসে অয়নকে নিয়ে। অয়ন কান্না করছে ভীষণ। আয়রা চিন্তায় গলায় বলল, আয়ান, অয়ন কান্না করছে, কিছুতেই থামছে না, তুমি একটু দেখবে? আয়ান চোখ মুছে তাড়াতাড়ি অয়নকে কোলে নিল। অয়ন সাথে সাথে চুপ হয়ে যায়। তা দেখে সবাই চমকে যায়। যাবেই না কেন? অয়ন আয়রার থেকে আয়ানের কাছে বেশি থাকে। আয়ান অয়নের সব খেয়াল রাখে। আয়রা মুখ ফুলিয়ে বলল, আমি জন্ম দিলাম কত কষ্ট সহ্য করে, আর এই মহারাজ বাবা পেলে মাকে ভুলে যায়। আয়রার কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান বলল, এই, আমার আর আমার ছেলের দিকে এভাবে নজর দেবে না। আমার অয়ন বাবু তার আব্বুকে বেশি ভালোবাসে, বুঝলে? আয়রা হাসে। হ্যাঁ, অয়ন তাকে ছেড়ে আয়ানকে বেশি ভালোবাসে। অর্ণবের ছোট পরিবারকে দেখে খুশি হয়।
এই পরিবারটা বাঁচাতে আয়ান অনেক কষ্ট সহ্য করেছে। আয়রা অয়নকে নিয়ে চলে যায়। তারা সবাই মিলে প্ল্যান করে কি কি করতে হবে আর কখন কখন। সামনে অনেক কাজ আছে, সাবধানে সব করতে হবে, না হলে সব ভেস্তে যাবে। আয়ান, আমার কথাটা শোনো না প্লিজ। ঘুমাচ্ছ কি তুমি? এই আয়ান, কথাটা শোনো। বলে আয়রা আয়ানকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। আয়ান আয়রার হাত ধরে তার বুকের মাঝে নিয়ে ঘুম জড়ানোর কণ্ঠে বলল, আয়া পড়ে ঘুমাতে দাও প্লিজ। সারাদিন কাজ করে এসে ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে বাড়িতে যাব আবার, আর তাই ডিস্টার্ব করবে না, তুমিও ঘুমাও। আয়রা নিজেকে আয়ানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ জানি তো তোমার সারাদিনের কত কাজ। ভার্সিটিতে রাজনীতি করে বেরোবে, আর সন্ধ্যা হলে আমার কাছে এসে আদর করে আবার রাতে মির্জা বাড়িতে চলে যাও। সারাদিন এই সব তো করো, নতুন কি করো তুমি? কাছে আসো, নতুন কিছু করছি, কাছে আসো। আয়ানের কথা শুনে আয়রা পিছিয়ে গিয়ে বসে বলল, আয়ান প্লিজ, আমি তোমাকে কিছু বলতে চাই সিরিয়াসলি। মজা করার মুডে আমি নাই, তাই আমার কথা শোনো প্লিজ। আয়ান চোখ বন্ধ করে বলল, বলো, শুনছি। আয়রা শাড়ির আঁচল হাতের আঙ্গুলে পেঁচিয়ে পেঁচিয়ে বলল, আয়ান তুমি বাবা হতে চলেছ। বলে আয়রা চোখ বন্ধ করে নেয়। এদিকে আয়রার কথা শুনে আয়নের চোখের ঘুম পালিয়ে যায়। সে ধপ করে চোখ খুলে আয়রার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। তার কানকে বিশ্বাস করতে পারছে না যে সেই একটু আগে যা শুনল তা কি সত্যি কিনা। আয়ান বলল, আয়রা এখনই যা বলে তা কি সত্যি? বলো, সত্যি নাকি আমি বাবা হব? আয়রা মাথা নাড়ায়। তা দেখে আয়নের চোখে পানি চলে আসে। সে আয়রাকে তার কাছে বসিয়ে বলল, তুমি বুঝতে পারছো না তুমি কি উপহার দিলে আমাকে। আমি অনেক খুশি, অনেক। তুমি কি চাও বলো, আমি তাই দেব। আয়ান, আমি তোমার সাথে তোমার বাড়িতে থাকতে চাই, তাও তোমার স্ত্রী পরিচয়ে। এভাবে এখানে থাকতে ইচ্ছা করে না। জানি আমরা স্বামী স্ত্রী, তাও অনেকে অনেক কথা বলে। প্লিজ। আমি বাড়িতে আমাদের কথা বলবো, তারপর তোমাকে নিয়ে যাব। আয়রা আয়ানকে জড়িয়ে ধরে থাকে। তার আর কিচ্ছু চায় না। আয়ানের কাছে থেকে সে অনেক কিছু পেয়েছে। তার কাছে থেকে আয়ান আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবল, সেদিন দিদুনের জন্মদিনের দিন আয়রা তাকে ফোন করে বলে তার মামি তাকে বিয়ে দেবার জন্য অনেক মারছে, সে যেন তাকে এসে নিয়ে যায়। আয়ান তা শুনে তাকে ওখান থেকে নিয়ে এসে তার গুলশানের বাসায় রাখে। এরপর থেকে আয়রা এখানেই থাকে। আয়ানও এখানে এসে থাকে, আবার মির্জা বাড়িতেও থাকে। এভাবেই চলতে লাগলো কিছু মাস। আর আজ আয়রা প্রেগনেন্ট, তাই সেটা আয়ানকে বলল। আস্তে আস্তে দিন গড়াতে লাগলো, সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হতে লাগলো। আয়রা এখন 5 মাসের প্রেগনেন্ট। আয়ান তাকে দেখাশোনার জন্য একজন মহিলাকে রেখেছে, নাম জোছনা। এই কয়েক মাসে আয়রার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। হঠাৎ হঠাৎ তার প্রচুর মাথা ব্যথা হয়, বমি হয়, মাঝে মাঝে খিঁচুনি হয়, তাও অল্প। এসব নিয়ে আয়ান চিন্তিত, তাই ভালো ডক্টর দেখাতে চায়, কিন্তু তার সামনে ভার্সিটির ইলেকশন, তাই সময় পায় না। হঠাৎ আয়ানের ফোনে ফোন আসে। সে ফোন ধরলে জোছনা অস্থির হয়ে বলল, আয়ান বাবা, আয়রা মা মাথা ব্যথায় ছটপট করছে, কিছুতেই মাথা ব্যথা ঠিক হচ্ছে না, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, আমার ভয় করছে। জোছনার কথা শুনে আয়ান নিস্তব্ধ হয়ে যায়। তার মাথা কাজ করছে না। সে তাড়াতাড়ি বাড়ি গিয়ে আয়রাকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে দেখে অনেক প্রকার টেস্ট দেয়। আয়ান সব করে। ডক্টরকে দেখাতে গেলে ডক্টর যা বলল তারা সমগ্র পৃথিবীর যেন ঘুরে গেল। আয়ান কাঁপা কাঁপা গলায় বলল, ব্রেন টিউমার মানে? আয়রা তো ঠিক ছিল, হঠাৎ ব্রেন টিউমার কেন হবে? মিস্টার আয়ান, আপনি আগে শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন। টিউমার হচ্ছে শরীরের যে কোনো জায়গায় বা অঙ্গকোষের অস্বাভাবিক বৃদ্ধি। এই টিউমার মস্তিষ্কের ভেতরে হলে সেটাকে আমরা ব্রেন টিউমার বলি। ব্রেন টিউমার 2 রকমের হতে পারে, বিনাইন বা সিস্ট টিউমার ও ম্যালিগন্যান্ট বা দুষ্টু টিউমার। আপনার স্ত্রীর বিনাইন বা সিস্ট টিউমার হয়েছে। বিনাইন টিউমার এমন এক গুচ্ছ কোষের সমষ্টি বা টিউমার যা প্রতিবেশী কলাকে আক্রমণ করতে বা মেটাস্টাসাইজ করতে পারে না। অবশ্য এ ধরনের টিউমার কখনো কখনো খুব বড় আকৃতি ধারণ করতে পারে।
সম্পূর্ণ অপসারণের পর এ ধরনের টিউমার সাধারণত আর ফিরে আসে না। বেনাইন টিউমারের বৃদ্ধি খুবই ধীরে ধীরে হয়ে থাকে, অনেক সময় হয়ই না। বেনাইন টিউমারের ক্ষেত্রে টিউমারের আশেপাশের গ্রন্থির সাথে এই টিউমারের কোনো সম্পর্ক থাকে না। শরীরের অন্যান্য অংশের বেনাইন টিউমারের চেয়ে মস্তিষ্কের বেনাইন টিউমার জীবনের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। ম্যালিগন্যান্ট টিউমারের চেয়ে বেনাইন টিউমার খুবই ধীরে বৃদ্ধি পায় এবং টিউমারের কোষের বিভাজন বৈশিষ্ট্যগুলো স্বাভাবিক হয়। 2, 3, 4 এটি সাধারণত বাহ্যিক বৈশিষ্ট্য, যোজক কলার আবরণ দ্বারা ঘেরা থাকে বা অ্যাপিথেলিয়ামের সাথে অবস্থান করে। 5 বেনাইন টিউমারের সাধারণ উদাহরণের মধ্যে রয়েছে আচিল ও জরায়ুর ফাইব্রয়েড। যদিও বেনাইন টিউমার মেটাস্টাসাইজড হয় না বা আশেপাশের কলায় কোনো সংক্রমণ ঘটায় না, তারপরেও এ ধরনের টিউমার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের টিউমারের বৃদ্ধিতে শরীরের উপর ভরের প্রভাব পড়তে পারে, যা আশেপাশের কলার উপর চাপ প্রয়োগ করা ও স্নায়ুকোষের ক্ষতি করা, শরীরের একটা নির্দিষ্ট স্থানের প্রয়োজনীয় রক্ত সরবরাহে বাধা প্রদান করা, টিস্যুর মৃত্যুসহ অঙ্গেরও ক্ষতি সাধন করতে পারে। বেনাইন টিউমারের এ ধরনের নেতিবাচক প্রভাব আরও মারাত্মকভাবে দেখা দিতে পারে যদি টিউমার একটি করোটি, ফুসফুসের নালী, সাইনাস বা হাড়ের ভেতরের মতো বদ্ধ জায়গায় সৃষ্টি হয়। অন্তঃক্ষরা কলার টিউমারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু হরমোন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাত্রার তৈরি হতে পারে, বিশেষ করে যখন কোষগুলো টিউমারের সাথে পার্থক্য সৃষ্টিকারী। এ ধরনের জটিলতার উদাহরণ হিসেবে থাইরয়েড অ্যাডিনোমাস ও অ্যাড্রিনোকর্টিক্যাল অ্যাডিনোমাসের নাম উল্লেখ করা যেতে পারে। যদিও বেশিরভাগ বেনাইন টিউমার জীবনের জন্য হুমকির কারণ নয়, কিন্তু কিছু ধরনের টিউমারের টিউমার প্রোগ্রেশন প্রক্রিয়ায় ক্যান্সারমূলক মালিগন্যান্ট হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এই কারণে এবং সম্ভাব্য নেতিবাচক স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় কিছু ধরনের বেনাইন টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। এরকম করে কাউকে নির্দিষ্ট করা যায় না। যে কোনো মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হতে পারেন। ব্রেন টিউমারের চিকিৎসা অত্যন্ত জটিল। চিকিৎসা নির্ভর করে টিউমারের ধরন, তীব্রতা, আকার ও অবস্থানের উপর। সার্জারি, কেমোথেরাপি ও রেডিওথেরাপি এর মূল চিকিৎসা। লক্ষণের উপর ভিত্তি করে কিছু ওষুধ দেওয়া হয়, যেমন খিঁচুনি বন্ধ করার ওষুধ, বমির ওষুধ ইত্যাদি। ব্রেন টিউমারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আপনার স্ত্রী এখন প্রেগনেন্ট, তাই এটা অনেক রিস্ক হয়ে যাবে আপনার স্ত্রীর জন্য। আমি সাজেস্ট করব যত দ্রুত সম্ভব আপনার স্ত্রী অপারেশনটা করিয়ে নিন, না হলে আপনার স্ত্রীকে বাঁচাতে পারবে না। আয়ান ডক্টরের সব কথা শুনে বিমূর্ত বিস্মিত ধারণ করে। তার কাছে এসব নিছক স্বপ্ন মনে হচ্ছে ঘুম থেকে জেগে উঠলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা ঠিক হবার জিনিস না। আয়ান বলল, আপনি ওর চিকিৎসা শুরু করুন, আমি টাকার ব্যবস্থা করছি। মিস্টার আয়ান, আপনাকে আরেকটি কথা বলছি। চিকিৎসায় অনেক হাই পাওয়ারের ওষুধ আপনার স্ত্রীকে দেওয়া হবে, তার জন্য আপনার সন্তান নাও বাঁচতে পারে। আপনাকে আগে থেকে বলে রাখছি। আয়ান সেটা শুনে আরও ভেঙে পড়ে। এসব যদি আয়রা জানে তাহলে তাকে কি করে সামলাবে? সে তো মরে যাবে তার সন্তান না থাকলে। আয়ান উঠে আয়রার কেবিনে গিয়ে দেখে আয়রা শুয়ে আছে। সে তার পাশে গিয়ে বসে, তার মাথায় হাত বুলিয়ে দিল। আয়রা চোখ খুলে ছলছল চোখে বলল, আয়ান, আমার অনেক বড় অসুখ হয়েছে, তাই না? আমি জানি তুমি বলবে না, কিন্তু আমি বুঝতে পারছি আমার শরীরে অনেক বড় কিছু হয়েছে। বলো না আয়ান, কি হয়েছে? আমি সব সহ্য করতে পারবো, সত্যি বলো। আয়ান আয়রার দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে সব বলতে লাগলো। আয়রা সব শুনে কান্নায় ভেঙে পড়ে। আয়ান তাকে জড়িয়ে ধরে বলে, তোমাদের কিছু হতে দেব না আমি, কিছু না। আমার আয়রা আমার কাছে থাকবে, সে কোথাও যাবে না আমাকে ছেড়ে। তোমাকে আমার সাথে বেঁধে রাখতে আমি সব কিছু করতে রাজি আছি, সব কিছু, কিন্তু তোমাকে হারাতে রাজি না আমি। এরপর আয়রার চিকিৎসা শুরু হয়। আয়ান নিজের টাকা সব দিয়ে তার চিকিৎসা করালেও সেটা কম ছিল, তাই সে তার বাবার কাছের থেকে টাকা নিতে লাগলো। যেদিন আয়ান টাকা নিয়ে হসপিটালে যাচ্ছিল তখন অন্তুর সাথে ধাক্কা লাগে, কিন্তু সে কিছু না বলে চলে যায়। এরপর আশিকের সাথে অন্তুর বিয়ে সে জানতো না তার বড় আব্বু কিসের জন্য করিয়েছে। আয়ার কাছে টাকা না থাকায় সে টাকা জোগাড় করতে লাগলো। তখন আজাদ মির্জা তার কাছে এসে বলে, আয়ান, তোমার স্ত্রীর চিকিৎসার সমস্ত খরচ আমি দেব, কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে তোমার। আজাদ মির্জার কথায় আয়ান চমকে যায়। সে বুঝতে পারে না আজাদ মির্জা কিভাবে এত সব জানলো। সে তো কিছু বলেনি কাউকে, আর তাকে দিয়ে এমন কি করাতে চায় আজাদ মির্জা যে আয়রার সমস্ত চিকিৎসার খরচ দেবে? আয়ান বলল,
কি করতে হবে? বেশি কিছু না, অন্তুকে অর্ণবের থেকে দূরে রাখবে। আয়ান কিছু বুঝতে পারল না কি বলছে আজাদ মির্জা। আজাদ বুঝতে পারে আয়ান অন্তুর ভালোবাসার সম্পর্কে কিছু জানে না, তাই তিনি সব বলল। সেটা শুনে আয়ান স্তব্ধ হয়ে যায়। তার ভাবতেও কষ্ট হচ্ছে, বাবা হয়ে মেয়েকে এতটা কষ্ট দিতে চাচ্ছে, অন্তুর জীবনকে নষ্ট করে দিতে চাচ্ছে। এটা কেমন বাবা? আয়ান ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কিছুতেই এটা করব না, কিছুতেই না। আমি আয়রাকে বাঁচাতে আমার বোনের জীবন নষ্ট করব না, আর কাউকে করতেও দেব না। আজাদ মির্জা হেসে বলল, আগে নিজেরটা ভাবো, তারপর অন্যকে নিয়ে ভেবো। সর্বপ্রথম আয়রাকে আর তার সন্তানকে বাঁচাও, তারপর না হয় তোমার বোনকে বাঁচাও। তুমি যদি এই কাজটা না করো, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। তখন তোমার বোন এখনকার থেকে বেশি কষ্ট পাবে, বুঝলে? হ্যাঁ। আয়ান আজাদ মির্জার কথার মানে খুব ভালোভাবে বুঝতে পারছে। সে যদি এই কাজটা না করে তাহলে তিনি অন্য কাউকে দিয়ে করাবে ঠিকই, কিন্তু অন্তুকেও বাঁচতে দেবে না। সে জানি এই মানুষটা কতটা ভয়ানক হতে পারে। সে নিজের চোখে দেখেছে ছোটবেলায়। না, অন্তুকে কিছু হতে দেবে না, সে এটা করবে। কিন্তু আয়রাকে বাঁচাতে না, অন্তুকে বাঁচাতে। তাকে ভালোভাবে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে, খুব সাবধানে সবটা করতে হবে। আয়ান তার কথায় রাজি হয়ে যায়। তা শুনে আজাদ মির্জা শয়তানি হাসি দিয়ে তাকে বুঝায় তাকে কি কি করতে হবে। সেদিন নাহিদের সাথে যা আয়ান করেছে সেটা আজাদ মির্জার কথায়, কিন্তু সে পরে অর্ণবের খোঁজ খবর নিয়ে তাকে বুঝাতে চায়, কিন্তু পারে না, কারণ অর্ণবের পরীক্ষা থাকায়। আয়রা সব নিয়ে ব্যর্থ হয়, কিছু হচ্ছিল না। তার মধ্যে যে অর্ণবকে বুঝাতে গিয়ে দেখে অর্ণবকে আজাদ মির্জার লোকেরা মারছে। সে তার লোক দিয়ে আড়াল থেকে অর্ণবকে তার লোক দিয়ে হসপিটালে নিয়ে যায়। তারপর অন্তুকে অর্ণবের সাথে পালাতে শুনে সে বুঝে আজাদ মির্জা দুজনকে মেরে ফেলবে, তাই সে গিয়ে তাদেরকে নিয়ে আসে। কিন্তু তার পিছু আজাদ মির্জা লোক থাকায় সে অর্ণবকে মারতে বাধ্য হয়। কিন্তু তার লোক অর্ণবকে বুঝায়, কিন্তু সে বুঝে না। আর তখনই সেই ঘটনা ঘটে। কিন্তু সে অন্তুকে বাড়িতে রেখে সেখানে গিয়ে অর্ণবের খোঁজ নিয়ে সব জানে, তাই কিছু করে না। এর মধ্যে অন্তু প্রেগনেন্টের কথা সে জানে। সে নিজেকে তার জন্য অপরাধী ভাবে। কেন সে আগে সবাইকে সবটা বলল না? কেন সে সাবধানতা অবলম্বন করল না? সে দিদুনকে আয়রার তার অন্তু অর্ণবের সব বলল, আর আজাদ মির্জা কতটা খারাপ সেটাও বলেছে। দিদুন নিজের ছেলের কুকর্মের সব কথা শুনে ভেঙে পড়ে, কিন্তু সে অন্তুকে আজাদ মির্জার হাত থেকে বাঁচাতে শক্ত হয়। মির্জা বাড়ির সবাই আয়ানকে দোষারোপ করে অন্তুর অবস্থার জন্য। আয়ান সব মাথা পেতে নিয়ে নেয়। সেদিন আজাদ মির্জা তার পাপের সাম্রাজ্য নিয়ে পড়ে থাকে। তার কোনো চিন্তাই ছিল না তার মেয়ের জন্য। সে তার দায় আয়ানের উপর চাপিয়ে সুখে ছিল। এর মাঝে আয়রা হঠাৎ সিঁড়ি থেকে পড়ে যায়, যার ফলে তার মাথায় আর পেটে আঘাত লাগে। এতে আয়রার বেবি মিসক্যারেজ হয়ে যায়। আয়রা তার সন্তান না থাকার শোক নিতে পারে না। এতে তার ব্রেনের ক্ষতি হতে থাকে। আয়ান তার সন্তান মারা যাওয়ায় আর আয়রার অবস্থার অবনতি দেখে একেবারে খারাপ অবস্থায় যায়। সে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারে না। ডক্টর বলে আয়রার অপারেশন করতে হবে, তা দেশে সম্ভব না। তাই তাকে নিয়ে বিদেশ চলে যায়। অনেক কষ্টে আয়রাকে সে মৃত্যুর মুখ থেকে নিয়ে আসে। তারপর তাকে নিয়ে দেশে এসে আর একেবারে মির্জা বাড়িতে নিয়ে আসে তাকে বউ হিসাবে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তে আয়ান তার ভাবনা থেকে বেরিয়ে আসে। হাতের মালিককে দেখতে পিছনে ঘুরতে দেখে আয়রা দাঁড়িয়ে আছে। আয়ানের শুকনো মুখ দেখে আয়রার বুকে মোচড় দিল। সে জানে আয়ান কেন এভাবে দাঁড়িয়ে আছে। সে বলল, আয়ান, আবার পুরনো কথা ভেবে কষ্ট পাচ্ছ? তোমাকে নিয়ে বলেছি যা কিছু হয়েছে তাতে তোমার দোষ ছিল না, যা ছিল আমার দোষ ছিল। তাই প্লিজ এভাবে থেকো না। কি করব বলো, মন মানছে না। আমি তো সব করতে চাইনি, শুধু চেয়েছিলাম অন্তর কোনো ক্ষতি যেন না হয়। কিন্তু আমার ভুলের জন্য সব হয়েছে। আমি কেন সবাইকে সব বললাম না? কেন নিজে সব করতে গেলাম? আয়রা আমার বোন অনেক কষ্ট পেয়েছে, তাই না? হ্যাঁ পেয়েছে, যেমনটা তুমি আমার জন্য পেয়েছিলে। আয়ান,
এখন সব ঠিক আছে, তাই এসব ভেবো না তো। চলো দেখো আনভি অয়নকে কি করছে। সব ঠিক হয়নি আজাদ মির্জা, আবার নতুন কোনো শয়তানি খেলাতে মেতেছে সে। তিনি অন্তরের সাথে যতটা ভালো বিহেভ করছে ততটা মনে সন্দেহ জাগছে ভবিষ্যতে অনেক বড় ঝড় আসছে। আমাদের সবার মনে হচ্ছে সে আবার অন্ত বা আনভিকে কিছু করবে। এবার যদি তিনি কিছু করেন তাইলে আমি সত্যি ওনাকে খুন করব। কিচ্ছু হবে না অর্ণব ভাইয়া, কিছু হতে দেবে না অন্তুকে। কিন্তু প্লিজ তুমি টেনশন করো না তো। চলো দেখো আনভি কি দুষ্টুমি করছে অয়নের সাথে। আয়ান হালকা হেসে বলল, দেখতে হবে না কোন মায়ের মেয়ে, যেমন মা তেমন মেয়ে। মা যেমন দুষ্টুমি করতো তেমন মেয়েও হয়েছে, চলো। আয়ান রুমে চলে যায়। না জানি ভবিষ্যতে কি লেখা আছে সবার জীবনে। অন্তু, কোথায় যাচ্ছ তুমি? তাড়াহুড়ো করে বলতে বলতে বেলকনি থেকে দৌড়ে আসলো অর্ণব। অন্তু দরজার কাছে থেকে এমন কথা শুনে পিছন ঘুরে দেখে অর্ণবকে তাড়াহুড়ো করে তার দিকে আসছে। অন্তু দুপুরের থেকে অর্ণবকে দেখছে, সে কোথাও একলা যেতে গেলে সে কেমন হাঁসফাঁস করছে আর তাকে যেতে দিচ্ছে না একলা কোথাও। অন্তু বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে কি তোমার? আজ দুপুর থেকে দেখছি এমন অস্থির হয়ে আছো, আর আমার কোথাও যেতে দেখলে তোমার এমন লাগছে কেন? আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? অন্তু কথাগুলো বলে দম নিল। এদিকে অর্ণব নিজের মাথা চুলকিয়ে মিনমিন করে বলল, হে রে, এখন রণচণ্ডীকে রাগিয়ে ঠিক হলো না। জানি না এখন সে কি কি ঝড় আমার উপর দিয়ে দেবে। অন্তু অর্ণবের কথাগুলো শুনে বুঝতে না পেরে বলল, কি বলছো? জোরে বলো। মানে বলছি, কোথায় যাচ্ছ তুমি? আনভিকে নিতে ভাবির রুম থেকে। ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো, কিছু কথা বলার আছে তোমার সাথে। অন্তু আর কিছু বলল না, সে চলে যায় আনভিকে আনতে। অর্ণব তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে, শ্বাস ছাড়ে, না জানি কি হবে সামনে। বলে অয়নের গায়ে হাত দিয়ে নড়তে লাগলো আর অয়ন হাসতে লাগে। এদিকে আনভির কথা শুনে আয়রা আর আয়ান হাসতে লাগলো। আনভির মিষ্টি মিষ্টি কথা শুনে তারা হাসতে লাগে। কি বলে মেয়েটা, অয়ন মাত্র 4 মাস বয়স, সে কিনা কথা বলবে, তার নাকি দাঁত উঠবে। আয়রা বলল, আনভি শোনা, অয়ন ভাইয়া এখনো অনেক ছোট, তাই সে কথা বলতে পারে না, আর তার দাঁত এখন উঠবে না। সে যখন একটু বড় হবে তখন সে সব করতে পারবে, বুঝলে? আনভি কি বুঝলো না বুঝলো, সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এদিকে আয়ান আনভির দিকে তাকিয়ে থাকে, তার সামনে ছোট্ট অন্তু বসে আছে মনে হচ্ছে। আয়ান বলল, আনভি শোনা, এদিকে আসো আমার কাছে। আনভি অয়নের থেকে সরে এসে আয়ানের কাছে যায়। আয়ান তাকে নিজের কোলে বসিয়ে নিয়ে বলল, আনভি শোনা, আমাকে চিনতে পারো না এখনো? আনভি মাথা নাড়িয়ে বলল, না। তা দেখে আয়ান বলল, আমি তোমার ছোট্ট মামু, যে তোমার সাথে ফোনে কথা বলতো আর তুমি মামু মামু করে পাগলামি করতে, সেই মামু। এখন চিনেছ? আনভি আয়ানের কথা শুনে খুশি হতে লাগলো। সে সব সময় তার মামুকে দেখতে চাইতো, আর আজ সেই মামু তার সামনে দেখে তার খুশি ধরছে না। আনভি আয়ানকে জড়িয়ে ধরে তার গালে চুমু খেতে লাগলো। আনভির কাজে আয়রা আর আয়ান বিস্মিত, আর আনভিকে এভাবে আয়ানকে আদর করতে দেখে আনভি বলল, মামু, আমি তোমার কথা সবাইকে বলতে চাইছি, কিন্তু ভুলে গেছি। আদি মামুকে দেখে তোমার কথা মনে পড়তো, কিন্তু বলতে পারিনি। তুমি আমাকে আগে বলনি কেন? তুমি আমার ফোন দেওয়া মামু, আমি রাগ করেছি কিন্তু। আয়ান আনভির অভিমান দেখে তাকে আদর করে বলল, সরি আনভি শোনা, আমি এত কাজে ছিলাম, বলার সময় হয়নি, এখন বলছি, তাই তুমি রাগ করে থেকো না, ওকে শোনা? আনভি হেসে বলল, ওকে। মামুনি, এই কথা কাউকে বলো না, আমি আগে তোমার সাথে কথা বলতাম, ওকে? আনভি মাথা নাড়িয়ে বলল, কেন? আয়ান বলল, এটা আমাদের সিক্রেট। তাই আনভি আয়নের কথা মনে সে কাউকে বলবে না বলে দেয়। তাদের কথার মাঝে অন্ত এসে বলল, আনভি মা, চলো ঘুম দিও, পাপা ওয়েট করছে। অন্তুর কথায় সবাই তার দিকে তাকায়।
আনভি বেড থেকে নেমে অন্তুর কাছে গেলে সে তাকে কোলে তুলে নেয়। তারপর আয়রাকে বলল, ভাবি আনভি অয়নকে মারেনি তো, আসলে অনেক দুষ্টুমি করে তো তাই বলছি। তোমার মেয়ে অয়নের কিচ্ছু করেনি। সে তো অয়নের দাঁত নেই কেন, অয়ন কথা বলে না কেন তার সাথে, এমন অনেক প্রশ্ন করে মাথা ব্যথা করে দিল। বলো তো অন্তু, এর উত্তর কি দেব? তাও বুঝিয়েছি, কিন্তু কি বুঝলো জানি না। আয়রা কথা শুনে অন্তু হাসতে হাসতে বলল, আনভি মা, অয়ন এখনো ছোট তাই কথা বলতে পারে না। তুমি একটু ওয়েট করো, দেখো সে তোমার থেকেও বেশি কথা বলবে। মাম্মা, ভাইকে আমরা নিয়ে যাব না আমাদের বাড়িতে? নিয়ে যাব তো, তোমার অর্নি খালামণির সাথে তোমার চাচুর বিয়ে হবে, তখন ভাইকে নিয়ে যাব। আনভি কিছু বলল না। সে অন্তুর গলা জড়িয়ে ধরে বলল। আয়রা বলল, অন্তু, প্রাপ্য বাসায় চলে গেছে। হ্যাঁ ভাবি, রাতের খাবারের পর চলে গেছে অয়নকে নিয়ে। তুমি যখন রুমে ছিলে, বাড়িতে গিয়ে ফোন দিয়েছিল। ঠিক আছে, তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল তো তুমি বাড়ি চলে যাবে। বাড়িতে গিয়ে আবার বিয়ের কাজ শুরু করতে হবে। কেন যে সবাই বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছে? মাত্র 2 সপ্তাহের মধ্যে কেমনে অর্ণের বিয়ের কাজ শেষ হবে? ভাবি চিন্তা করো না, সব হয়ে যাবে। তুমি অয়নকে ঘুম পাড়াও, আমি গেলাম। অন্তু যেতে নিলে আয়ান তাকে থামিয়ে বলল, অন্তু, রোদ তোমাকে কিছু বলেছে কি? না তো, কেন, কি বলবে? কিছু না, তুমি রুমে যাও, সোজা কোথাও যাবে না। অন্তু মিনমিন করে বলল, সবাই শুধু আমাকে নিয়েই কেন পড়েছে? আরে ভাই, আমি কি ছোট বাচ্চা নাকি? তোর ভাল লাগে না। আয়ান অন্তুর মিনমিনি শুনে বলল, তুমি এখনো ছোট বাচ্চাই আছো আমাদের কাছে, তাই চুপচাপ রুমে যাও সোজা। আয়ানের কথা শুনে অন্তু মুখ ভেঙচি কেটে চলে যায়। অন্তু ভেঙচি কাটা দেখে আয়ান আয়রা জোরে জোরে হাসতে লাগলো। আয়ান হাসতে হাসতে বলল, পাগলি এখনো বাচ্চাই রয়ে গেল। আয়ান, অন্তু আগের মতো হচ্ছে তাই না? এইসব শুধুমাত্র অর্ণব ভাইয়ার চেষ্টাই হয়েছে। তিনি অন্তুকে এতটা ভালোবাসেন যে সব করতে পারে তার জন্য। অন্তু যেন এইভাবে থাকে সব সময়। হ্যাঁ, অর্ণব তার ভালোবাসা দিয়ে অন্তকে আগের মতো করেছে, কিন্তু সামনে যা হবে সেটা থেকে অন্তকে কিভাবে রক্ষা করবে জানি না। ভাইয়া ঠিক অন্তুকে নিজের জীবন দিয়ে রক্ষা করবে, দেখে নিও। আয়ান কিছু বলল না। আয়রা অয়নকে ভালোভাবে শুইয়ে আয়ানকে জড়িয়ে ধরে থাকে। সে জানে আয়ান এখন অন্তুকে নিয়ে চিন্তিত। আজাদ মির্জা নতুন কি করবে তারা কেউ জানে না। সে ভয়ানক কিছু তো অবশ্যই করবে। আয়ান অয়নকে জড়িয়ে ধরে সে ভাবে, সবকিছু ঠিক করতে হলে আজাদ মির্জার শাস্তি দরকার। তাকে জেলে না হয়ে মৃত্যু হলে সবাই শান্তিতে থাকবে। আয়ান মনে মনে ডিসিশন নিয়েছে, এবার যদি অন্তুর কোনো ক্ষতি হয় সে নিজে রুখে দাঁড়াবে আজাদ মির্জার বিরুদ্ধে। সে অন্তুকে রক্ষা করতে সব কিছু করতে রাজি আছে। অর্ণব আনভিকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আনভি কিছুতেই ঘুমাতে চাচ্ছে না। সে তার মাম্মামের কাছে ঘুমাবে বলে জেদ ধরেছে। আর অন্তু ওয়াশরুমে গিয়েছে। অর্ণব বলল, আম্মু, আগে তো এমন জেদ করতে না আমার কাছে, লক্ষ্মী মেয়ের মতো ঘুমাতে, কিন্তু মাম্মাম আসার পর থেকে দেখছি তুমি তোমার মাম্মামের মতো জেদি হয়ে গেছো। পাপ্পা, আমি কি মাম্মাকে বলবো তুমি তাকে জেদি বলছো? আনভির কথা শুনে অর্ণব তাড়াতাড়ি বলল, কি করতে যাচ্ছ আম্মু? বাবাকে মেরে ফেলতে চাও মাম্মামকে এটা বলে? তোমার মাম্মাম যে রাগী না, না জানি তার হাতের সামনে যা কিছু পাবে সেটা দিয়ে আমার মাথা ফাটিয়ে দেবে। তাই পাপার কথা মাম্মামকে বলে না আম্মু। অর্ণবের কথা শুনে আনভি খিলখিল করে হাসতে লাগলো। অর্ণব আবার আনভিকে ঘুম পাড়াতে লাগলো, কিন্তু ফলস্বরূপ ফলাফল শূন্য। তাই সে আর চেষ্টা করলো না। অন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আনভি এখনো ঘুমায়নি। সে ভ্রু কুচকে বলল, অর্ণব, আনভি এখনো ঘুমায়নি কেন? অর্ণব অন্তুর কথায় পিছন ঘুরে তার দিকে দেখে থমকে যায়। মেয়েটার দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে, তাকে আকৃষ্ট করে বারবার। অন্তু আগের তুলনায় একটু গোলুমোলু হয়ে গেছে। তাকে দেখলেই বারবার আদর করতে মন চায়, যেমন এখন করছে। অন্তুর মুখের উপর বিন্দু বিন্দু জলরাশি তার রূপকে মোহিত করছে। অর্ণবের চাহনি দেখে অন্তু লজ্জা পায়। সে গলা ছেড়ে বলল, আমাকে দেখাবার দিয়ে যেটা বলছি সেটার উত্তর দাও আনভির পাপা। বলে অন্তু মুখ টিপে টিপে হাসতে লাগলো।
অর্ণবের হুঁশ আসে। সে মুচকি হেসে বলল, কি আর করবো জান, দিনে দিনে তো তুমি আমাকে তোমার রূপে মারছো, কিন্তু আজ তো একেবারে মারতে চাও বলে এইভাবে হাসছো। এই তো ঠিক না জান, আমার তো তোমাকে এইভাবে দেখে হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়ে গেছে। অন্তু ব্যঙ্গ করে বলল, ও তাই? ইস, এভাবে বলো না, বুকের বাবাসটা বিদ্যুতের গতিতে ছটফট করছে। এসব ছাড়ো, আনভি ঘুমায়নি কেন? তোমার মেয়ে তোমায় ছাড়া ঘুমাবে না, এসে তোমার মেয়েকে ঘুম পাড়াও। অন্তু মুখ মুছে আনভিকে কোলে নিয়ে আনভি বলে, মাম্মা আমার ভাই কবে আসবে? আনভির কথা শুনে অন্তু আর অর্ণব দুজনের মুখ চাওয়াচাওয়ি করছে আর বলল, আসবে মা, তুমিও ঘুমাও। বলে অন্তু তাকে ঘুম পাড়াতে লাগলো। কিছুক্ষণ পর সে ঘুমালে সে তাকে নিয়ে বেডে শুয়ে পড়ে। অর্ণব রুম লক করে লাইট অফ করে এসে অন্তুর পেছনে শুয়ে তার ঘাড়ে মুখ রেখে বলল, জান চিন্তা করো না, আর মেয়ে ভাই আসবে, খুব জলদি আসবে। অর্ণব কিছুক্ষণ নীরব থেকে নিজের সাথে যুদ্ধ করে সে অন্তুকে আজাদ মির্জার সত্য বলতে সক্ষম হয়। অর্ণব অন্তুকে বলল, জান তোমাকে একটা সত্যি কথা বলবো, প্লিজ সবটা শুনে রিয়্যাক্ট করবে না। আসলে জান, আমাদের সাথে যা কিছু হয়েছে সেটা আয়ান করেনি, সেটা করেছে তোমার আব্বু আজাদ মির্জা। সে নিজের আধিপত্য বিস্তার করতে আমাদের ভালোবাসাকে বলির পাঠা করেছে। সে ভালো মানুষ না, সে শুধু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। সে অনেক ভয়ঙ্কর মানুষ, দুমুখ সাপ, সবার সামনে ভালো কিন্তু পেছনে খারাপ। সে অনেক পাপ কাজের সাথে যুক্ত, তুমি বিশ্বাস করতে পারবে না সে কি কি করেছে। জান প্লিজ আয়ানকে মাফ করে দাও, ছেলেটা অনেক কষ্টে আছে, তোমাকে আয়ান অনেক ভালোবাসে। অন্তু কিছু তো বলো। এদিকে অর্ণবের কথা শুনে অন্তু একেবারে নিশ্চুপ হয়ে যায়। অন্তুকে কথা বলতে না দেখে অর্ণব ঘাবড়ে যায়। তার মনে ভয় হচ্ছে অন্তুর কিছু হয়ে যায়নি তো। সে ভয়ার্ত চেহারা অন্তুকে তার দিকে ঘোরাতেই সে বিস্মিত, অবাক, কিংকর্তব্য বিমুখ হয়ে যায়। অর্ণব মাথায় হাত দিয়ে তাকিয়ে আছে অন্তুর ঘুমন্ত মুখের দিকে। সে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই মেয়ে এত ঘুমকাতুরে কেন? তাকে যে সে এত কথা বলছে তার মানে সে কিছু শোনেনি? অর্ণব হতাশ হয়ে অন্তুকে তার বুকে নিয়ে বলল, এতটা শান্তি নিয়ে তোমাকে ঘুমাতে দেখে তোমাকে সত্যি বলতে ইচ্ছে করছে না। তুই যখন তোমার আব্বুর সত্যি জানবে তখন কি হবে আল্লাহ জানে। অর্ণব অন্তুর কপালে চুমু দিয়ে তার আর আনভিকে ভালোভাবে কম্বল দিয়ে ঘুমিয়ে গেল। মানিক, তুমি যা বলছো সব কি প্রমাণ সহকারে বলছো? আমি কিন্তু প্রমাণ চাই। এসবের পেছনে কে? বলে আজাদ মির্জা গর্জে ওঠে। আজাদ মির্জার কথা শুনে মানিক ভয়ার্ত কণ্ঠে বলল, স্যার আপনার সন্দেহ সঠিক ছিল। রূপ চৌধুরী আসলে অর্ণব আহমেদ। মিস্টার চৌধুরীর ছেলের তো অনেক আগে মারা গিয়েছে, সেটা কেউ জানে না। তাই তিনি অর্ণবকে পেয়ে রোদের চেহারা অর্ণবকে দিয়ে তার ছেলে বানিয়ে রেখেছে, আর তার মেয়ে অন্তুর মৃত মেয়ে আনভি। এসবের পেছনে আয়ান, আদি আর অর্ণব আছে, কিন্তু এখনো আপনার সত্যি জানে না। আর আপনার অবৈধ ব্যবসা সব ধ্বংস করে আয়ান এতে সাহায্য করেছে। একদমে কথাগুলো বলল মানিক। আর এদিকে মানিকের কথায় আজাদ মির্জা গম্ভীর হয়ে বসে থেকে উচ্চ স্বরে হাসতে লাগলো, যাকে বলে পাগলের মতো হাসি। আজাদ মির্জার হাসির শব্দ শুনে মানিক ভয়ার্ত হয়ে যায়। সে জানে তার স্যার কতটা ভয়ানক হতে পারে। তার স্যারের মাথা অনেক বড় কিছু চলছে। আজাদ মির্জা বলল, মানিক অনেকদিন ধরে কোনো মৃত্যু খেলায় মাতিনি, এখন মনে হচ্ছে মৃত্যু লীলায় মারতে হবে। তুমি তৈরি থেকো, অনেক কিছুই করতে হবে, অনেকের কাছে থেকে অনেক হিসাব নিতে হবে। আমি তোমাকে বলবো কি কি করতে হবে, তুমি তাই করবে। জি স্যার। আজাদ মির্জার ফোন রেখে রকিং চেয়ারে বসে ভাবতে লাগলো 2 মাস আগের কথা। তার মনে প্রথমেই সন্দেহ হয়েছিল কিছু একটা তার অগোচরে হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা তিনি বুঝতে পারছিল না। কিন্তু হঠাৎ আদি রোদের সাথে অন্তুর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়তেই তার সন্দেহ হয়। কিন্তু অন্তু যখন এক কথায় রোদকে বিয়ে করতে রাজি হয় তখন তার মনের সন্দেহ গাঢ় আকার ধারণ করে। যে অন্তু অর্ণব বলতে পাগল, সে কিভাবে রোদকে বিয়ে করতে রাজি হলো, তাও কিছু না বলে। আর তার কাছে কিছুদিন ধরে অন্তুর হাবভাব পরিবর্তন লাগছিল। আর্ট ক্লাস বলে সারা দিন বাইরে থাকা,
সে সব বুঝছিল কিন্তু ধরতে পারছিল না। তাই তো নিজের মনের সন্দেহ মেটাতে তিনি মানিককে দিয়ে এত কাঠখোট পুড়িয়ে সত্যি জেনেছে। আজাদ মির্জা বলল, আমার রাস্তাতে যে আসবে তাকে শেষ করতে আমার হাত কাঁপবে না, সেখানে নিজে সন্তানই হোক না কেন। আমি এই এখন যে জায়গাতে আছি সেটা তৈরি করতে অনেক কিছু করতে হয়েছে, অনেক কিছু। আমি এত সহজে তো ছাড়ার পাত্র না। প্রথমবার নিজের ছাড়ানো খেলায় হাঁটতে বসছিলাম, কিন্তু না, এখন তাদেরকে হাঁটতে হবে। তোমরা কেউ আজাদ মির্জার আসল রূপ দেখোনি। আমি কতটা ভয়াবহ হতে পারি তোমাদের জন্য তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। কাউকে ছাড়বো না, কাউকে না। নিজের অধিপতি, শাসন, পাওয়ার, সম্মান, ব্যবসা সব ঠিক রাখতে আমি সব করতে পারি, যেমনটা অন্তুর বেলাতে করেছি। মেয়েটা ভুল করেছিল, তাই তো ভুলের শাস্তি দিয়েছি। অন্তুর জন্য তার কোটি টাকার ডিল ছিল বলে অন্তুকে আশিকের সাথে বিয়ে দিতে চায়, আর সে নারী পাচারে বড় লিডার হতে পারত। কিন্তু মেয়েটা প্রেম করে বসে, তাই তো তাকে শিক্ষা দিতে সে আয়ানকে ব্যবহার করে। অর্ণবকে অন্তুর কাছে থেকে সরাতে চেয়েছিল, কিন্তু আয়ান তাকে ডাবল ক্রস করেছে। তিনি অনেক পরে জানে, তাই তো সবার সামনে ভালো হয়ে আয়ানকে খারাপ বানিয়েছে। কিন্তু অন্তু প্রেগনেন্সি আর তার মায়ের জেদের কারণে সে আশিকের সাথে বিয়ে দিতে পারেনি। আর আশিকও গর্ধব ছেলে, না বুঝে বাড়ি বয়ে এসে যা নয় তাই বলে গেল। সব তো ঠিক ছিল, কিন্তু মাঝখান থেকে আবার এই অর্ণব এসে তার ব্যবসা লাটে তুলেছে। তার অধিকাংশ কালো ব্যবসা পুলিশ বন্ধ করেছে, এতে তার কোটি কোটি টাকা লোকসান হয়েছে। এর খেসারত সবাইকে ভোগ করতে হবে বলে চেয়ারে বসে আরামে আগামীতে কি করবে ছক করতে থাকে। নতুন কি ঝড় বয়ে আনবে অন্তু অর্ণবের জীবনে আজাদ মির্জা? অন্তু অর্ণবের ভালোবাসা কি নতুন কোনো বড় ষড়যন্ত্রের শিকার হতে চলেছে? তারা কি শান্তিতে বসবাস করতে পারবে, নাকি সারা জীবনের মতো আলাদা হয়ে যাবে?